9 বছরের একটি বাচ্চা মেয়ে যার হাত পা বেঁধে রাখা হয়েছে, আর এই কনকনে ঠান্ডায় ভেজা কাপড়ে এভাবেই তাকে ব্যালকনিতে রাখা হয় সারাটা রাত। সহ্য করতে না পেরে মেয়েটি মুখ দিয়েই কল খুলে এক ফোঁটা জল পান করতে চায়। তবে জল পান করতেই যাবে তখনই তার বাবা এসে নলটি বন্ধ করে দেয়। তার চুল ধরে টেনে হিচড়ে নিয়ে ফেলে রাখে একটা ভেজা বাথরুমে। বলছিলাম 2018 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান মুভি মিস বেকের গল্প, যেই গল্প শুধু গল্প নয়, এক ভয়ানক সত্য ঘটনা, যেখানে এক 9 বছরের বাচ্চা মেয়ের ওপর চলতে থাকা অন্যায় আর অত্যাচারের কথা বলা হয়েছে। যেই মুভিটি 14টি নমিনেশনের সাথে সাথে জিতে নিয়েছে 11টি পুরস্কারও। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গপ্প। মুভির শুরু হয়, দেখানো হয় জংসুপ নামের একজন ডিটেকটিভকে। সে একটি কেসের ইনভেস্টিগেশন করতে একটি বাড়িতে এসেছে। সেখানে একজন বয়স্ক মহিলার ডেড বডি পাওয়া গেছে, যেই লাশটি প্রায় 1 মাস থেকে এই ঘরের ভেতরেই পড়েছিল। পুলিশের কথোপকথনে জানা যায় এই মহিলার পরিবার বলতে কেউ নেই, আর সে কারো সাথেই কথা বলে না। এমনকি এই বাড়িতেও কেউ আসে না, শুধুমাত্র একজন সোশ্যাল ওয়ার্কার ছাড়া। সেই সোশ্যাল ওয়ার্কারই এই লাশটিকে দেখে পুলিশকে খবর দিয়েছে। জংসুপ এখানে মহিলাটির সাথে তার বাচ্চা মেয়েটির কয়েকটি ছবি খুঁজে পায়, আর এখানেই জানা যায় জংসুপ বহুদিন ধরেই এই মহিলার খোঁজ করছিল। এরপর দেখানো হয় মিস বেক নামের একজন মেয়েকে, যে একটি কার ওয়াশশপে গাড়ি পরিষ্কার করার কাজ করে। মিস বেক যখন গাড়িটি পরিষ্কার করছিল তখনই ডিটেকটিভ জংসুপ সেখানে আসে। জংসুপ তাকে এমন কাজ করতে দেখে খুবই হতাশ হয়ে পড়ে। এরপর তারা একটা রেস্টুরেন্টে এসে খাবার খায়। এখানেই তাদের কথাবার্তায় জানা যায় মিস বেক আসলে জংসুপেরই গার্লফ্রেন্ড, আর জংসুপ মিস বেকের এমন নানা ধরনের ছোটোখাটো কাজ করাকে একদমই পছন্দ করে না, কারণ সে জানে মিস বেকের যোগ্যতা এর থেকে অনেক ভালো একটা কাজ করার। সে তার জ্যাকেটটা খুলে মিস বেককে দেয়, কারণ সে চায় না মিস বেক ঠান্ডার মধ্যে কোনো কষ্ট করুক। মিস বেক জংসুপকে দেখেই বুঝতে পারে আজ তাকে একটু অন্যরকম লাগছে। নিশ্চয়ই কোনো একটা বিষয় আছে যেটা জংসুপ তাকে বলতে চায়। এটা বলতেই জংসুপ তাকে সব কিছু বলে দেয়। সে জানায় আজ সকালে সে মিস বেকের মাকে খুঁজে পেয়েছে, যে আর এই পৃথিবীতে নেই। এরপর সে মিস বেককে নিয়ে আসে ডেড বডি দেখাতে। জংসুপ জানায় এখনও পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি লাং ক্যান্সারের কারণেই মারা গেছেন। মিস বেক তার মায়ের মৃতদেহ দেখে, তবে তার চোখে মুখে কোনো রকম শোকের ছায়া নেই। জংসুপ বলে, এখন তুমি এর গার্ডিয়ান, তুমি যা বলবে তাই হবে। অটোপসি করবে নাকি তার সৎ কাজ করবে? মিস বেক হতাশার হাসির সাথে বলে, আমি শুধু এসেছিলাম এটা দেখতে সে কিভাবে মারা গেছে। এই লাশের সাথে তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। এই বলেই সে বেরিয়ে আসে। বাড়িতে এসে তার ঘর পরিষ্কার করতে শুরু করে। তবে মায়ের মৃত্যুর খবর পেয়ে সে এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে কোনো কিছুই তার ভালো লাগছে না। একরাশ যন্ত্রণা যেন তার বুকে জমে আছে, যা কখনোই সে প্রকাশ করতে পারেনি। পরদিন সকালে জংসুপ তার বোনের রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখনই তার বোন এসে তাকে অনেক কথা শোনায় মিস বেকের দায়িত্ব নেওয়ার জন্য, তার সাথে রিলেশনে থাকার জন্য। তবে জংসুপ জানায় মিস বেক তাকে বিয়ে করবে না বলে দিয়েছে। এটা শোনার পরেও তার বোন বলতে থাকে, ভালোই হয়েছে, ওই মেয়ের কোনো ক্লাস নেই, সে তোমার জন্য কখনোই যোগ্য ছিল না। এইসব কথা শুনেই বিরক্ত হয়ে জংসুপ বেরিয়ে আসতে থাকে। তখনই তার এক কলিগ তার জন্য কিছু ইনফরমেশন নিয়ে আসে। জংসুপ দেখতে পায় মিস বেকের মায়ের একটা ক্রিমিনাল রেকর্ড ছিল। সে 7 বছর জেলে ছিল একটি ছেলেকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলার জন্য, আর সে এই ছেলেকে মেরেছিল মিস বেকের সাথে ঘটে যাওয়া এক ঘটনার প্রতিশোধ নিতে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেই ঘটনা। একদিন ওই ছেলেটি মিস বেককে রেপ করার চেষ্টা করে। সেলফ ডিফেন্সে মিস বেক একটি কাচের টুকরো দিয়ে তাকে ভীষণভাবে আহত করে, আর সেখানেই বেকের সাথে প্রথম পরিচয় হয় জংসুপের। জংসুপ তার বসকে জানায় মেয়েটি নির্দোষ, সে ধর্ষণ হবার হাত থেকে বাঁচতেই ছেলেটিকে আহত করেছে, ছেলেটিকেই তাদের জেলে নেওয়া উচিত। তবে ছেলেটির ফ্যামিলির পলিটিক্যাল পাওয়ার ছিল। অপরদিকে মিস বেক হাই স্কুলে পড়তে থাকা এবং অনাথ আশ্রমে বড় হওয়া একটি মেয়ে, তাই বসের নির্দেশে মিস বেককেই অ্যারেস্ট করা হয় এবং অ্যাটেম্পট টু মার্ডার কেসে জেলও হয় তার। আর তখন থেকেই জংসুপ মিস বেকের সমস্ত দায়িত্ব নিজে তুলে নেয়। তবে মা থাকতেও মিস বেক কেন অনাথ আশ্রমে বড় হয়েছে তা আমরা এখনই জানতে পারবো। সেদিন রাতে জংসুপ তাকে আবারও বিয়ের প্রস্তাব দেয়,
তবে মিস বেক আবারও তাকে মানা করে দেয়। সে বলে, জংসুক, তুমি যদি এভাবেই আমার সাথে জড়িত থাকো তাহলে তুমিও তোমার জীবনটাকে নষ্ট করে ফেলবে। আমি বিয়ের জন্য যোগ্য নই, অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নাও। জংসুক তবুও তাকে জোর করতে থাকে, বলতে থাকে সে ভেবেছিল যদি মিস বেক দেখে তার মা কতটা কষ্টে মারা গেছে তাহলে সে হয়তো তার মাকে ক্ষমা করে দেবে, ক্ষমা করে দিয়ে নিজের জীবনটাকে শুধরে নেবে, তাকে বিয়ে করবে, একটা সুন্দর সংসার হবে। তবে মিস বেক তখন জানায়, ক্ষমা করার কথা বলছো? তুমি কি জানো তার সম্পর্কে? রোজ রাতে ড্রিঙ্ক করে এসে আমাকে প্রচুর মারধর করত। এরপর রোজ মারধর করেও যখন তার শান্তি হয়নি আমাকে ফেলে রেখে চলে গেছিল, আর তার জন্যই অনাথ আশ্রমে বড় হতে হয়েছে আমায়। আজ আমার জীবনটা এমন নষ্ট হয়েছে, তার জন্যই আজ সবার চোখে আমি খুব খারাপ একটি মেয়ে। এই সব কিছু বলেই সে বাড়ি থেকে বেরিয়ে আসে। তখনই তার চোখে পড়ে রাস্তায় একা একা বসে থাকা অসহায় এক মেয়ে, যে এই কনকনে ঠান্ডাতে শুধুমাত্র একটা পাতলা জামা পরে রাস্তার পাশে আঁটোসাঁটো হয়ে বসে আছে। তার চোখে মুখেও দেখা যাচ্ছে এক অসহ্য যন্ত্রণার ছায়া। মিস বেক তাকে ইগনোর করে চলে যেতে চায়, তবে পারে না। আবারও ফিরে আসে মেয়েটির সামনে, নিজের গায়ের জ্যাকেটটা পরিয়ে দেয় তাকে। এরপরই তাকে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে, খাবার কিনে দেয়। আর খাবার সামনে পেতেই এই বাচ্চা মেয়েটি এমনভাবে খাবারগুলোকে খায় যেন বহুদিন যাবৎ সে কিচ্ছু খায়নি। এরপর জলপান করার সময় হঠাৎ গ্লাসটি তার হাত থেকে পড়ে যায়। মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে হাত দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে মার খাওয়ার হাত থেকে। মেয়েটি মনে করে এই ভুলের জন্য তাকে প্রচুর মার খেতে হবে এখন। এমন একটা সামান্য ভুলের জন্য বাচ্চা মেয়েটিকে এতটা ভয় পেতে দেখে মিস বেকও অবাক হয়ে যায়। এরপর গ্লাসটিকে তুলে নিয়ে আবারও জল ঢেলে দেয় তাতে। বাচ্চা মেয়েটি এবার কিছুটা স্বস্তি পেয়ে তার ভুলের জন্য ক্ষমা চায়। বাচ্চা মেয়েটি জানায় তার নাম জিয়ন আর তার বয়স 9 বছর। মিস বেক তার কাছে জানতে চায় এই ঠান্ডার রাতে সে এভাবে বাইরে কেন এসেছে, তার বাবা মা কোথায়। জিয়ন জানায় তার বাবা সারাদিন বাড়িতেই থাকে। তখনই মিস বেক দেখতে পায় জিয়নের কাঁধে এবং হাতে অনেক কালচিটে দাগ রয়েছে। সে জানতে চায় তার বাবা তাকে মারধর করে, তবে জিয়ন এর কোনো উত্তর দেয় না, চুপচাপ বসে থাকে। ঠিক সেই সময়ই একজন মহিলা সেখানে আসে। এই মহিলার নাম জুমি। জুমি সেখানে এসে মিস বেককে জানায় জিয়নের মেটাবলিজমের প্রবলেম রয়েছে, তাই তার খাবার খাওয়া নিয়ে অনেক নিষেধ রয়েছে। এই জন্যই জিয়ন বাইরে এসে লোকেদের কাছে খাবার চায়, আর এই জন্য সে খুবই দুঃখিত। জুমি জিয়নকে বলে জ্যাকেটটা ফিরিয়ে দিয়ে তার সাথে আসতে। তবে জুমিকে দেখে জিয়ন খুবই ভয় পেয়ে যায়, আর সে মিস বেকের হাতটা শক্ত করে ধরে রাখে। মিস বেক সবটা বুঝতে পারলেও কিছু করতে পারে না। এই অসহায় নিষ্পাপ বাচ্চাটিকে এতটা কষ্ট পেতে দেখেও তার করার কিচ্ছু নেই। রাতে এই সব কিছু ভেবেই মিস বেকের কিছুতেই ঘুম আসছে না। অন্যদিকে দেখানো হয় জিয়নকে, যে একটি ছোট্ট ভেজা বাথরুমের পাশে আঁটোসাঁটো হয়ে বসে আছে অসহায়ের মতো। আর এদিকে জুমি এতটা নিষ্ঠুর হয়েও চার্চে এসে সবার সাথে প্রেয়ার করে। এরপরই গাড়িতে বসে সে চাইল্ড ওয়েলফেয়ারে কল করে, কারণ জিয়নের জন্য চাইল্ড ওয়েলফেয়ার থেকে যে টাকা প্রতি মাসে আসে সেটা বন্ধ হয়ে যাবে এমনই একটা নোটিশ এসেছে তাদের কাছে। এই জন্যই সে ওয়েলফেয়ারে কল করে জানায় এই টাকা বন্ধ হয়ে গেলে ওই অসহায় বাচ্চা মেয়েটিকে মানুষ কিভাবে করবে তার বাবা। এই অসহায় বাচ্চা মেয়েটির জীবন নষ্ট হয়ে যাবে, এটা যেন কিছুতেই না করা হয়। এরপর দেখানো হয় মিস বেককে, যে একটি মাসাজ পার্লারে কাজ করছে। আসলে সে এমনই ছোট ছোট অনেক রকমের কাজ করে টাকা উপার্জনের জন্য। ঠিক সেই সময়ই জুমি সেই পার্লারে আসে। বডি মাসাজ নেবার সময় জুমি মিস বেককে বলে কালকের ঘটনার জন্য সে দুঃখিত। জিয়ন তার মেয়ে নয়, তার বয়ফ্রেন্ডের মেয়ে। রিলেশনশিপে আসার সময় সে এটা জানতো না। পরে যখন সে জানতে পারে সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপও করতে চেয়েছিল, তবে পারেনি। এখনকার দিনে তো মা বাবারাও নিজেদের বাচ্চাদের ছেড়ে যায়, আর সে জিয়নের মা না হয়েও জিয়নের দেখাশোনা করে। মিস বেক কোনো কথা বলে না। এরপর জুমি বাড়িতে আসে, আর সেখানেই দেখানো হয় তার বয়ফ্রেন্ড এবং জিয়নের বাবা কিমকে, যে বাড়িতে সারা দিন ভিডিও গেম খেলতে ব্যস্ত থাকে। জুমি তাকে জানায় চাইল্ড ওয়েলফেয়ার থেকে টাকা বন্ধ করে দেবে বলেছে, তবে কিম গেম খেলতে এতটাই ব্যস্ত যে তার কোনো কথাই সে শোনে না। এরপর জুমি বাথরুমে যায় ফ্রেশ হতে, আর তখনই দেখা যায় সেই ভয়ানক দৃশ্য। তারা এই বাচ্চা মেয়েটিকে ঘরে থাকার মতো সামান্য জায়গাটুকুও দেয়নি। জিয়ন বাথরুমের এক কোণাতেই আঁটোসাঁটো হয়ে বসবাস করছে দিনের পর দিন ধরে।
আর এরপর কোনো কারণ ছাড়াই জুমি এই বাচ্চা মেয়েটিকে বেধড়ক মারতে থাকে। তার নখটি উপড়ে ফেলে এবং মারতে মারতে তার নাক মুখ দিয়ে রক্ত বের করে দেয়। কিম পাশের রুম থেকে এই সব কিছু শুনতে পেলেও তার মধ্যে বিন্দু মাত্র কোনো প্রতিক্রিয়া নেই। এরপর জুমি তাকে ভিজিয়ে দিয়ে সেভাবেই এই ঠান্ডায় তাকে ফেলে রাখে ওই বাথরুমে। অন্যদিকে জংসুপ যায় সেই সোশ্যাল ওয়ার্কার মেয়েটির সাথে দেখা করতে, যে প্রথম মিস বেকের মায়ের মৃতদেহটি দেখেছিল। সে জংসুপকে জানায় ওই মহিলা সারা জীবন নিজেকে দোষারোপ করত। তার স্বামী মারা যাওয়ার পর সে খুবই ডিপ্রেসড হয়ে পড়ে, আর তারপর থেকেই সে তার বাচ্চা মেয়েকে খুবই মারধর করত যখন সে ড্রিঙ্ক করত। সে নিজেকে সব সময় দোষারোপ করত এভাবে নিজের মেয়ে মিস বেকের জীবনটাকে নষ্ট করে দেওয়ার জন্য। এদিকে মিস বেক পরদিন আবারও রাস্তায় জিউনকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই পাতলা জামাটা পরে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে রাস্তার মাঝে। তাকে দেখেই মিস বেকের নিজের কথা মনে পড়ে যায়, যখন তার মা ড্রিঙ্ক করে এসে তাকেও এই মেয়েটির মতোই অত্যাচার করত, মারধর করত। সে দৌড়ে মেয়েটির কাছে আসে। জিউনের অবস্থা দেখে তার হৃদয়টা যেন কেঁপে ওঠে। তার হাতের নখটাকে উপড়ে ফেলা হয়েছে, এটা সে কিছুতেই সহ্য করতে পারে না। দু চোখ ভরে যায় অশ্রুতে, কষ্টের রাগে চিৎকার করে বলে ওঠে, এটা কি সেই মহিলারই কাজ? সে জিউনকে নিয়ে একটি কাপড়ের দোকানে আসে, তাকে অনেক গরম জামা কাপড় কিনে দেয়। এরপর তাকে খাবার খাওয়াতে নিয়ে আসে। সে জিউনকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাওয়ার প্ল্যান করেছিলে? জিউন জানায়, আমি তো শুধুমাত্র ক্ষুধার্ত ছিলাম, খাবার খেতে এসেছি। মিস বেক তার হাতে টাকা দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তারা তোমাকে খাবারই দেয় না অথচ টাকা দেয়? জিউন জানায়, তারা আমাকে অনেকক্ষণ মারধর করলে অল্প কিছু টাকা দেয় খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে মিস বেক আরও ভেঙে পড়ে। সাথে সাথেই সে তাকে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনের সামনে। তবে জিউন সেখানে যেতে চায় না। সে জানায় যদি সে এখানে যায় তাহলে তারা তাকে আবার বাড়িতেই পাঠিয়ে দেবে। তখনই দেখানো হয় এর আগেও জিউন এত মারধর, এত অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে এসেছিল সাহায্যের জন্য। তবে পুলিশ উল্টে তাকে আবার তার বাড়িতেই দিয়ে যায়, আর এই জন্যই তাকে আরও অনেক বেশি মার সহ্য করতে হয়েছে। আর ওই দিন রাতেই বাথরুমের জানালা দিয়ে সে প্রথম মিস বেককে দেখেছিল। এই সব কিছু শুনে মিস বেক তাকে আর পুলিশ স্টেশনে নিয়ে যায় না, বরঞ্চ তাকে নিয়ে ঘুরতে আসে একটি অ্যামিউজমেন্ট পার্কে। জীবনে আজ প্রথম জিউন পৃথিবীর এতটা সৌন্দর্য দেখতে পাচ্ছে। তার এই নরকের মতো জীবনে এই সময়টুকু যেন এক টুকরো স্বর্গের মতো। সে মিস বেকের থেকে এতটা স্নেহ, এতটা আদর আর ভালোবাসা পেয়ে আজ বুঝতে পারে পৃথিবীটা আসলে কতটা সুন্দর। সে মিস বেককে এর জন্য অনেক ধন্যবাদ জানায়। এরপর মিস বেক তাকে জিজ্ঞেস করে সে কি জানে তার মা কোথায় আছে। জিউন উত্তরে জানায় তার মা স্বর্গে চলে গেছে, আর সাথে এটাও জানতে চায় মিস বেকের মা এখন কোথায় আছে। প্রশ্নটা শুনতেই মিস বেক যেন থমকে যায় আর জানায় সে নরকে আছে। এটা শুনে জিউন তার মাথায় হাত বুলিয়ে দেয়, আর মিস বেক যেন এক মুহূর্তের জন্য তার মাকে আবার তার চোখের সামনে দেখতে পায়। এরপর সে জিউনকে তার বাড়িতে ছাড়তে আসে। দরজার সামনে তাকে রেখে সে ফিরেই আসছিল, তখনই দেখতে পায় জিউনের বাবা দরজা খুলেই তাকে সজোরে এক লাথ মারে। এরপর তার চুল ধরে তাকে টেনে হিচড়ে ঘরের ভেতরে নেয়। এটা দেখে মিস বেক তাকে বাঁচাতে আসে। তখনই জুমি সেখানে এসে বলে, তুমি আমার বাড়িতে কি করছো? মিস বেক তাকে জানায় তার গায়ে হাত তোলা বন্ধ করো। তবে জুমি উল্টে তার সামনেই জিউনকে চর মারতে চায়। মিস বেক তাকে থামিয়ে দিলে জুমি বলে, তুমি যদি এতটাই তার খেয়াল রাখতে চাও তাহলে 100 মিলিয়ন দিয়ে তাকে কিনে নিয়ে যাও। এটা শুনে মিস বেক আর চুপ থাকতে পারে না। সে সোজা পুলিশ স্টেশনে আসে। তবে এখানে এসেও কোনো লাভ হয় না, কারণ জিউনের গায়ে এমন অজস্র ক্ষতদাগ থাকলেও জিউন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করার সাহস পায় না। সে বলে পড়ে গিয়ে এসব দাগ হয়েছে। যদিও পুলিশ খুব ভালো করেই বুঝতে পারে সব কিছু, তবে তবুও প্রমাণের অজুহাত দেখিয়ে তারা কোনো কেসই নিতে চায় না। উল্টে জুমি মিস বেকের বিরুদ্ধে কেস করতে চায় এভাবে তাদের বাচ্চাকে না বলে নিয়ে যাওয়ার জন্য, তাদের বাড়িতে এসে ঝামেলা করার জন্য। তখন পুলিশ বেককে এসব ঝামেলাতে জড়াতে না বলে, আর সাথেই তার আইডি কার্ড দিতে বলে। আইডি চেক করে পুলিশ জানতে পারে মিস বেকের অলরেডি একটি ক্রিমিনাল হিস্ট্রি আছে, তাই তার অভিযোগকে তারা আরও গুরুত্ব দেয় না। তখনই জংসুপ সেখানে আসে আর মিস বেককে সে নিয়ে আসে। জংসুপও এটা শুনে অবাক হয়ে যায় যে কেউ এত ছোট একটি বাচ্চাকে কি করে মারতে পারে।
তাদের চোখের সামনেই জিউনকে পিশাচের মতো লোকগুলো তাদের সাথে নিয়ে যায়। জংসুপ খুবই হতাশ হয়ে পড়ে। সে চাইল্ড কেয়ার সেন্টারে ফোন করে জিউনের জন্য, তবে এখন কোনো সেন্টারেই জায়গা নেই কোনো বাচ্চাকে নেওয়ার জন্য। জংসুপ রেগে গিয়ে বলে, রোজ আমাদের এই ছোট্ট একটা দেশে হাজার হাজার শিশুরা নির্যাতিত হচ্ছে, তারপরেও যথেষ্ট চাইল্ড কেয়ার সেন্টার নেই তাদের দেখাশোনা করার জন্য। সে মিস বেককে কল করে এটা জানিয়ে দেয়, সাথে এটাও জানায় যে চাইল্ড কেয়ার থেকে মাঝে মাঝে জিউনকে দেখতে যাবে বলেছে। মিস বেক তার সমস্ত জিনিস প্যাক করছে, কারণ সে এই শহর ছেড়ে বহু দূরে জেজু আইল্যান্ডে চলে যাবে। এদিকে জুমিকে চাইল্ড কেয়ার থেকে কল করে জানানো হয় যে পরশুদিন জিওনকে দেখতে আসবে তারা। জুমি কিমকে এই কথা বলে দেয়, আর সাথে এটাও বলে দেয় এই দুদিন যেন তার গায়ে হাত না তোলে, তাহলে প্রবলেম হয়ে যাবে। তখনই দেখানো হয় জিউনকে, যার হাত পা বেঁধে এই ঠান্ডায় বাইরেই ব্যালকনিতে ফেলে রেখেছে তারা। না তো তাকে কোনো খাবার দেয়, আর না তো দেয় সামান্য জল। ক্ষুধা আর তৃষ্ণায় কাতর হয়ে জিউন মুখ দিয়েই জলের কলটা খুলে জল পান করতে চায়, তবে সেটাও পান করতে দেয় না তার বাবা। সে এসে জলের কলটা বন্ধ করে দেয় আর বলে, তুমি মারা কেন যাও না? তোমার এই মুখ দেখলেই আমার শরীরটা জ্বলে যায়। আমাদের দুজনের জন্যই ভালো হবে যদি তুমি মারা যাও। আমি কখনোই তোমাকে চাইনি। এই সব কিছু বলেই সে জিউনকে প্রচুর মারতে থাকে, আর এক পর্যায়ে সে জিউনের গলা চেপে তাকে মেরেই ফেলছিল। তবে তখনই ডোরবেলটি বেজে ওঠে। কিম ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়, তবে সে দরজা খোলে না। দেখা যায় মিস বেক এখানে এসেছে জিউনকে দেখতে। সে বারবার কলিং বেলটা প্রেস করতে থাকে, তবে কেউ দরজা খোলে না। ঠিক তখনই জংসুপ তাকে কল করে। কোনো উত্তর না পেয়ে মিস বেক নিচে নেমে আসে। সে এসেছিল শহর ছেড়ে যাবার আগে একবার অন্তত জিউনের সাথে দেখা করতে। জিউন বাথরুমের জানালা দিয়ে মিস বেককে চলে যেতে দেখে তাকে ডাকতে থাকে, তবে তার গলা চেপে ধরায় সে এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তার গলা দিয়ে আওয়াজটাও ঠিকঠাক বেরোচ্ছে না। মিস বেক তার এই ডাক শুনতে না পেয়ে সোজা চলে আসে। এরপর জংসুপ এসে তাকে গাড়িতে তুলে নেয়। সে গাড়িতে বসে যাওয়ার সময় ভাবতে থাকে একটু আগের কথা, যখন সে ওই জানালার দিকে তাকিয়েছিল, জানালাটা খোলা ছিল, হয়তো জিউন সেখানেই ছিল। এই সব কিছু ভেবেই সে গাড়ি থামাতে বলে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে আবার জিউনের কাছে আসতে থাকে। এদিকে জিউন বাবার ভয়ে সেই বাথরুমের জানলা দিয়েই বেরিয়ে আসতে চায় মিস বেকের কাছে। জানালা দিয়ে নামার সময়ই সে পড়ে যায়, আর শুধুমাত্র কিছু কেবল ধরে ঝুলে থাকে। সে কিছুতেই নিজেকে সামলাতে পারছিল না, আর তখনই হঠাৎ একটি গাড়ি পাশ দিয়ে চলে যাওয়ায় তার হাতটা ফসকে গিয়ে সে ওপর থেকে নিচে পড়ে যায়। কিছুটা সময় পড়ে থাকার পরেও সে আবার উঠে দাঁড়ায় আর হেঁটে আসতে থাকে রাস্তার দিকে। ঠিক তখনই মিস বেক তাকে সেখানে দেখতে পায়। সে দৌড়ে এসে জিওনকে জড়িয়ে ধরে। জিওন আজ প্রথম তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এতটা মার অত্যাচার সহ্য করেও আজ পর্যন্ত জিওন তার সামনে কাঁদেনি, তবে আজ তারা দুজনই একে অপরকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। মিস বেক সাথে সাথেই তাকে নিয়ে আসে হাসপাতালে। তার অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার সময় বাচ্চাটির সাথে তার কি সম্পর্ক সেটা সে লিখতে পারে না। জিওন তার কাছে এসে বলে, এখান থেকে চলো, তোমার কাছে নিয়ে চলো আমাকে। মিস বেকও তাকে আর কিছু না বলে তাকে নিয়ে আসে একটি হোটেলে। বাথটাবে জল ভরে সে জিওনকে স্নান করানোর জন্য। আর আজ মিস বেক জামা খুলে তাকে দেখায় তার গায়ের সমস্ত ক্ষত, যেগুলো ছেলেবেলায় সে পেয়েছে। এসব দেখে জিওন বুঝতে পারে কেন মিস বেক বারবার ঘুরে ফিরে আসে তার কাছে, আর সেই বা কেন মিস বেককে এতটা কাছের মনে করে। কারণ তাদের দুজনের ছেলেবেলাটা ঠিক একই রকম, তাদের দুঃখটাও ঠিক একই। মিস বেক তাকে বলে, আমি তেমন পড়াশোনা করিনি যে তোমাকে কিছু শেখাবো, আর আমার কাছে এমন কিছুই নেই যা তোমাকে দেব, তবে আমি আজ থেকে সব সময় তোমার পাশে থাকব। জিওনের দু চোখ বেয়ে নেমে আসে অশ্রু। সে মিস বেককে জড়িয়ে ধরে জানান দেয় যে তারা সব সময় একে অপরের সাথে থাকবে। এদিকে জংসুপ সোজা আসে কিমের বাড়িতে। তখনই পাশের অ্যাপার্টমেন্টের মহিলা জানায় কিছুক্ষণ আগে একজন মেয়ে এসেছিল বাচ্চা মেয়েটির খোঁজ করতে। ভেতর থেকে কিম এসব শুনে বাথরুম চেক করলে দেখতে পায় জিওন পালিয়ে গেছে। এরপর সে দরজা খুললে জংসুপ দেখতে পায় তারা কিভাবে জিওনকে বেঁধে রাখত, তাকে টর্চার করত। এদিকে কিম জুমিকে কল করে এই সব কিছু জানিয়ে দেয়। জংসুপ পাশের সিসিটিভি ফুটেজ চেক করলে দেখতে পায় মিস বেক বাচ্চাটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে।
যেটা দেখে সে খুবই হতাশ হয়ে পড়ে, কারণ এখন পুলিশ তাকে কিডন্যাপিংয়ের অপরাধে অ্যারেস্ট করতে পারে। রাতে মিস বেক জংসুককে কল করে। তখন জংসুক বলে, বেক, তোমার মা তোমাকে ছেড়ে দিয়েছিল কারণ সে তোমাকে বাঁচাতে চেয়েছিল। মিস বেকের মা তাকে রোজ মারধর করত, তবে একদিন মদ্যপ অবস্থায় তাকে এতটাই মেরেছিল যে সে একদমই সেন্সলেস হয়ে যায়, তার সারা শরীর রক্তে ভিজে যায়। বেকের মায়ের পর যখন তার বাচ্চা মেয়েটিকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে, সে একদমই ভেঙে যায়। এই ঘটনা তাকে সব সময় হন্ট করে বেড়াতো। সেদিন সে বেককে হাসপাতালে এনে চিৎকার করে বলতে থাকে, প্লিজ আমার মেয়েকে বাঁচান। এরপর সে পুলিশের কাছেও যায়, আকুতি মিনতি করতে থাকে তাকে অ্যারেস্ট করে নেবার জন্য, তার বাচ্চা মেয়েটির থেকে তাকে দূর করে দেবার জন্য। তবে পুলিশও তার কথা বিশ্বাস করেনি। কোনো উপায় না পেয়ে বেকের মা তাকে নিয়ে যায় একটি অ্যামিউজমেন্ট পার্কে, আর তার সাথে একটি ছবি ওঠার পর তাকে বলে, তুমি আমার থেকে যতটা দূরে চলে যেতে পারো ততটা দূরে চলে যাও। এই বলেই সে বাচ্চা মেয়েকে সেখানে রেখে চলে যায় বহু দূরে। এরপরই বেক অনাথ আশ্রমে মানুষ হয়। এই সব কিছু জানার পর মিস বেক কান্নায় ভেঙে পড়ে। যেই মা তাকে সুস্থ জীবন দিতে তাকে ছেড়ে চলে গেছিল, সেই মাকে সারা জীবন ধরে ঘৃণা করে এসেছে সে। এমনকি তার লাশের শেষ কৃত্যটাও নিজ হাতে করেনি সে। এই সব কিছু ভেবে তার বুকটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। মিস বেক আজ তার মায়ের শোকে কান্নায় ফেটে পড়ে। এই এক জীবনের কষ্ট যেটা বুকে চাপা ছিল, আজ কান্না হয়ে বেরিয়ে যায় তার জীবন থেকে। কল্পনায় সে তার মাকে জিজ্ঞেস করে, মা, এত কিছুর পরেও কি আমি কোনোদিন একজন মা হতে পারবো? পরদিন সকালে কিম এসে দেখা করে জুমির সাথে। জুমি বুঝতে পারে এবার যদি তারা চাইল্ড অ্যাবিউসের জন্য ধরা পড়ে তাহলে তাদের বাঁচার আর কোনো উপায় নেই, আর সে চায় না সারা জীবন জেলে পচে মরতে। তাই সে কিমকে বুঝিয়ে দেয় তার প্ল্যান। তারা পুলিশের কাছে শুনেছিল মিস বেকের ক্রিমিনাল হিস্ট্রি রয়েছে, তাই তারাই আগে যায় পুলিশের কাছে এবং জানায় মিস বেক তাদের মেয়েকে কিডন্যাপ করেছে। পুলিশ কিমের প্রতিবেশীর কাছে জানতে পারে যে সে মিস বেককে দেখেছে জিউনকে কাঁধে নিয়ে পালিয়ে যেতে, আর এই জন্যই পুলিশ কিডন্যাপিংয়ের কেস বানিয়ে দেয় মিস বেকের বিরুদ্ধে। এদিকে মিস বেক জিওনকে নিয়ে এই শহর ছেড়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করে। তারা একটি রেল স্টেশনে আসে। এদিকে জংসুপও মিস বেকের খোঁজ করছিল। তখনই সে দেখতে পায় মিস বেককে ওই রেল স্টেশনের সিসিটিভিতে দেখা যাচ্ছে। সে সাথে সাথেই আসে সেই স্টেশনে। মিস বেক সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে জংসুপ তাদের ধরে ফেলে। এরপর তাদের নিয়ে তার বোনের রেস্টুরেন্টে আসে। জংসুপ জিওনকে বুঝিয়ে দেয় সে যেন পুলিশকে সব কিছু বুঝিয়ে বলে। এরপর সে মিস বেককে জানায় জিওনের বাবা পুলিশে কিডন্যাপিংয়ের কেস করেছে, আর এখন শুধু তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে জিওন নিজেই বাড়ি ছেড়ে পালিয়েছে। এরপর জংসুপ আবার কিমের কাছে আসে। সে কিমকে মারতে থাকে আর বলে সে যেন কেসটি তুলে নেয়। তখনই পাশ থেকে একটি লোক বলে ওঠে সে দেখেছিল বাচ্চা মেয়েটি কেবেলের তার ধরে ঝুলছে। সে অনেক ড্রিঙ্ক করেছিল, তাই ভেবেছিল এটা হয়তো তার কল্পনা। তবে পরে গাড়ির ড্যাশ ক্যামের ফুটেজ দেখে তারা শিওর হয় যে আসলেই জিওন সেদিন বাড়ি থেকে পালাতে ওপরতলার বাথরুমের জানলা থেকে তার দিয়ে ঝুলে ঝুলে নিচে নেমেছিল। সে সাথে সাথেই কিমকে ধরতে আসে, তবে কিম সাথে সাথেই এই সব কিছু জুমিকে কল করে জানিয়ে দেয় আর পালাতে থাকে, আর জংসুপ তাকে ধরে ফেলে। এদিকে জুমি আর কোনো উপায় খুঁজে পায় না এই প্রবলেম থেকে বেরোনোর। তাই সে প্ল্যান করে যে যদি জিওনই বেঁচে না থাকে তাহলে তো চাইল্ড অ্যাবিউসের কোনো প্রমাণই থাকবে না। এটা ভেবেই সে প্ল্যান করে জিওনকে মেরে ফেলে তার বডিটাকে গায়েব করে ফেলার। এদিকে পুলিশ কিমকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ দেখতে পায় তারা বাচ্চাটিকে বেধড়ক মারত। ঠান্ডার দিনে তাকে জল ঢেলে ভিজিয়ে দিয়ে সেই ভেজা কাপড়ে সারা রাত ব্যালকনিতে রাখত। জংসুপ জিজ্ঞেস করে, সে তো তোমার নিজের মেয়ে, তারপরেও কি করে পারলে? তুমি কি তাকে এভাবেই মেরে ফেলতে চেয়েছিলে? কিম জানায় সে মরেনি তো, আমাকেও আমার বাবা মা অনেক অ্যাবিউজ করত। কোথায়? আমি তো মারা যাইনি। তোমরা এই পুলিশরা তখন কোথায় ছিলে যখন আমাকে রোজ এভাবে মারা হতো? তাহলে এখন কেন এসেছো আমাকে শাস্তি দিতে? তোমরা কি মনে করো এত কিছুর পর জিওন কোনো ভালো একটা জীবন কোনোদিন কাটাতে পারবে? তার এই কথায় খুব ভালোভাবেই বোঝা যায় চাইল্ড অ্যাবিউস কতটা মারাত্মক একটি রোগ। এই রোগ মানুষের সারাটা জীবন নষ্ট করে দেয়। কিমের সাথে হয়ে যাওয়া চাইল্ড অ্যাবিউস তাকে চাইল্ড অ্যাবিউসকে সাধারণ বিষয় বলে মনে করায়। মিস বেকের জীবনও এই অ্যাবিউস নষ্ট করে দিয়েছে, যে কোনোদিনই বিয়ে করতে চায় না। সাধারণ একটা জীবনযাপন সে ডিজার্ভ করে এটা মনেই করতে পারে না।
আর অন্যদিকে জিউনের জীবন, যার পুরো শৈশবটাই চলে গেছে এই জানোয়ারের মতো লোকেদের সাথে জাহান নামের জীবন কাটিয়ে। এদিকে জুমি সুযোগ বুঝে জংসুপের বোনের বাড়ি থেকে জিউনকে তুলে আনে তাকে মেরে ফেলার জন্য। সে জিউনকে মারতে থাকে, তাকে মেরে সমস্ত ঝামেলা শেষ করে দিতে চায়। সে একটি কাচের বোতল নিয়ে জিউনকে মেরেই ফেলবে, তবে তখনই মিস বেক সেখানে আসে। তার মাথায় আঘাত করে সে জিউনকে নিয়ে জুমির গাড়িতে বসায়, আর এরপর গাড়ির দরজা লক করে দিয়ে চাবিটিকে ছুঁড়ে ফেলে দেয় যাতে জুমি তার কোনো ক্ষতি করতে না পারে। এরপর সে যায় জুমিকে মারতে, তবে জিওন চায় না মিস বেকও তার থেকে চিরতরে আলাদা হয়ে যাক। সে জানে মিস বেক যদি জুমির কিছু করে ফেলে তাহলে পুলিশ তাকে তুলে নিয়ে যাবে। তাই সে গাড়ির দরজা ভেতর থেকে খুলে মিস বেকের পেছন পেছন আসে। তবে মিস বেক তাকে বলে, জিওন, যদি তুমি আর এক পাও এগিয়ে আসো তাহলে আমি কথা দিচ্ছি তুমি আর কখনোই আমাকে দেখতে পারবে না। জিওন থমকে যায়, কাঁদতে থাকে, তবে তার কিচ্ছু করার নেই। এদিকে জুমি মিস বেকের হাত থেকে বাঁচতে নিজেই পুলিশকে কল করে দেয়। তখনই মিস বেক সেখানে আসে। জুমি তাকে বলে, আমি জিওনকে যত বেশি করে মেরেছি তত বেশি করেই যেন তার মায়ায় পড়ে গেছি। আমি কিছুতেই তাকে আমার কাছ থেকে নিয়ে যেতে দেব না। আমি তাকে এখন থেকে ভালো করে মানুষ করব। তবে মিস বেক তার আর কোনো কথা শুনতে চায় না, তাকে মারতে থাকে। তাদের দুজনের মধ্যে প্রচুর লড়াই চলতে থাকে। এদিকে জংসুপও সেখানে চলে আসে। সে জিউনকে গাড়িতে বসতে বলে মিস বেকের কাছে আসে। মিস বেক জুমিকে মেরেই ফেলতে যাবে, তবে জংসুপ এসে তাকে আটকায়। সে বলে, তুমি কি চাও যে জিউন তোমাকে জেলে যেতে দেখুক? এটা শুনে মিস বেক শান্ত হয়, সে কাঁদতে শুরু করে। এরপর জংসুপ তাকে গাড়ির চাবি দিয়ে এখান থেকে চলে যেতে বলে। মিস বেক জিউনের সাথে দেখা করে আর এরপর সেখান থেকে চলে যায়। এর কিছুদিন পর নিউজে দেখানো হয় চাইল্ড অ্যাবিউজ এবং অ্যাটেম্প টু মার্ডার কেসের জন্য জুমির 15 বছরের জেল হয়েছে এবং কিমের চাইল্ড অ্যাবিউজ কেসের জন্য 10 বছরের জেল হয়েছে। জিউন এখন জংসুপের সাথেই থাকে, রোজ পেট ভরে খাবার খেতে পারে, বিছানায় ঘুমোতে পারে আর ভালো স্কুলে পড়াশোনা করে। এখানে তার অনেক বন্ধু বান্ধবও হয়েছে। নিজের নরকসম জীবন থেকে বেরিয়ে এসে সে এখন স্বাভাবিক শৈশব পেয়েছে, সাধারণ জীবন পেয়েছে। তবে এত কিছুর পরেও মিস বেকের অভাবটা এখনও তার মধ্যে রয়ে গেছে। এরপর একদিন স্কুল থেকে ফেরার পথে সে দেখতে পায় মিস বেক তার স্কুলের সামনে বসে আছে। আর আজ দুজনেই দুজনকে এমন স্বাভাবিক দেখে, একটা ভালো জীবন কাটাতে দেখে অনেক খুশি হয়। আর এখানেই এই গল্পের শেষ হয়। শুধু গল্প না, একটি বাস্তব ঘটনা। এই মুভির শেষটা কল্পনার হলেও গল্পের প্লটটা নেওয়া হয়েছে একটি সত্য ঘটনা থেকে। চাইল্ড অ্যাবিউজ যে কতটা ভয়ানক একটা জিনিস তা খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই মুভিতে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং। বাই।